তো দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা, যারা এসে বলছিল যে যুদ্ধের পক্ষে। আমিও তো যুদ্ধের পক্ষে। একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে, যতক্ষণ না ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ওদের নিরীহ মানুষ নাকি মরে যাচ্ছে বলছে, আর আমাদের নিরীহ 26টা মানুষ মারা গেল, সেই না জবাবটা কে দেবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের দরকার ছিল ওই যারা বিজেপির নেতা ছিল মোদির বাসভবনের সামনে গিয়ে বলা যে কেন যুদ্ধটা বন্ধ করলে। এদের দরকার ছিল অমিত শাহকে প্রশ্ন করা, এদের দরকার ছিল ভারত সরকারকে প্রশ্ন করা। তা না করে নিরীহ মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে। মানে বুঝতে পারছেন না সাবজেক্ট সেটা অবজেক্ট। এটা হচ্ছে পাকিস্তান বারবার এসে আমাদের নিরীহ নাগরিক আমাদের দেশে অশান্তি করার চেষ্টা করছে। পাকিস্তানে জঙ্গি চাষ হচ্ছে, সেই জঙ্গিদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। যতক্ষণ না জঙ্গি চাষ বন্ধ হচ্ছে আমার দেশকে লড়াই চালিয়ে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্য আমার 56 ইঞ্চি ক্যাম্পের কথা শুনে 26 ইঞ্চিতে পরিণত হয়েছে। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের 56 ইঞ্চি লড়াইটা দিল না, উত্তর দেওয়ার সময় ছিল। এটা সারা দেশ ছিল। দরকার ছিল তো প্রধানমন্ত্রীর নামে বলা, যারা এসে বলছিল যে যুদ্ধের পক্ষে। আমিও তো যুদ্ধের পক্ষে। একটা পাকিস্তানে যে জঙ্গিগুলো চাষ হচ্ছে সব বন্ধ করতে হবে, যতক্ষণ না ওরা বন্ধ করবে যুদ্ধ চালিয়ে যেতে হবে। ওদের নিরীহ মানুষ নাকি মরে যাচ্ছে বলছে, আর আমাদের নিরীহ 26টা মানুষ মারা গেল, সেই না জবাবটা কে দেবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের দরকার ছিল ওই যারা বিজেপির নেতা ছিল মোদির বাসভবনের সামনে গিয়ে বলা যে কেন যুদ্ধটা বন্ধ করলে। এদের দরকার ছিল অমিত শাহকে প্রশ্ন করা, এদের দরকার ছিল ভারত সরকারকে প্রশ্ন করা। তা না করে নিরীহ মানুষগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ছে। মানে বুঝতে পারছেন না সাবজেক্ট সেটা অবজেক্ট। এটা শুভেন্দু অধিকারী বলছেন যে এটা ভারতের মিছিল না, তাহলে কি বামপন্থীরা ভারত বিরোধী? শুভেন্দু বাবু তো আর কোনো অপশন না। তিনি এখন দলের কোন পদে থাকবেন না থাকবেন তিনিও বুঝতে পারছেন না। তার দলে তার স্ট্যান্ডটা কোথায়? উনি গল্প শুনিয়েছিলেন ডিসেম্বর, খেয়াল আছে? এখন ডিসেম্বর কোথায়? 3টে ডিসেম্বর মনে পার হয়ে গেল। কোথায় শুভেন্দু বাবু? শুভেন্দু বাবু এখন নিজের কোন জায়গায় থাকবে ঠিক করতে পারছেন না। ফিরে আসার যদি জায়গা থাকে হয়তো মনে হয় আবার তৃণমূলে ফিরে চলে আসতে পারে। একটা মাদ্রাসা ভোট একটা যেটা রায়দিঘিতে, সেই জায়গায়ও প্রশাসনকে ম্যানেজ করে জিততে হলো। আমি অন ক্যামেরা বলছি, এমন একটা নির্বাচনের কথা বলুন যে নির্বাচনে শান্তিপূর্ণ ভোট হবে, মানুষ তার মতামত প্রদানের পূর্ণ স্বাধীনতা রাখবে, গণনা হবে, সেই গণনাতে তৃণমূল জিতে আসবে, এমন একটা জায়গার নাম বলুন। চ্যালেঞ্জ করে বলছি পারবেন না, আর ওরা করবেও না। কারণ ওরা এত কিছু প্রকল্প দেওয়ার নাম করলেও ওরা মানুষের সাথে এমন অন্যায় কাজ করে রেখেছে, মানুষ তৃণমূলকে আর চাইছে না। প্রশাসন আর গুন্ডামস্তান দিয়ে তৃণমূল টিকে আছে। আমাদের জ্ঞান হয়েছে। তবে আমি দায়িত্ব নিয়ে বলছি একটা কথা, আমরা স্যাটিসফাইড এই জন্যই বলছি যে তৃণমূল যেভাবে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছিল, জনগণও কিন্তু তৃণমূলকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়ে দিয়েছিল। হ্যাঁ, গণনা কেন্দ্রে চুরি হয়েছে, ভোট ওরা মাইনাসে ছিল, আমাদের প্লাসে ছিল। এই জায়গায় ওরা এসে বমগুলি পিস্তল নিয়ে পুলিশকে সাথে নিয়ে পুলিশকে ম্যানেজ করে আমাদের প্রায় চড়া হয়েছে। তা আমাদেরকে আগামী দিনে পলিসি তৈরি করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই বোমগুলি পিস্তলের জবাব কেমন ভাবে দিতে হবে। একটা জায়গায় কনফার্ম যে তৃণমূলে যেটা হার্ডকোর ভোট, মুসলিম ভোট, যেটা নিয়ে সবসময় বুক বাজাতো, সেটা মাইনাস হচ্ছে। এই যে একটা মাদ্রাসা ভোটে যেভাবে হলো, প্রশাসনকে নিয়ে জিতলো এবং বেশ তৃণমূলের বেশ তাবড় প্রধান, প্রধানের ভাষণ জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনত কি ব্যবস্থা নেই? গতকালকে আমাদের প্রেস স্টেটমেন্ট আপনারা দেখেছেন, আমরা লিখিত অভিযোগ করেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে কি রেসপন্স হচ্ছে দেখছি। নাহলে আইনের দরজা খোলা আছে, আইনি লড়াই করবে। আইনের লড়াই আপনি ভাঙনীয় পঞ্চায়েতে যে যেগুলো অনিয়ম হয়েছে সেগুলো আপনি আইনের লড়াই করছে, এখনো পর্যন্ত কোনো আমি তো জাজের সিটে বসে নেই, আমি আমার হচ্ছে আইনের প্রতি ভরসা রেখে লড়াই যেতে হবে। আমি লড়াই যাচ্ছি। এবার জাজের সিটে যিনারা বসে আছে তারা কখন আমার মামলা আলোচনা করবেন না করবেন সেটা আমি তো জোর করতে পারি না, বা আমি অ্যাডভোকেটও নয়। 26-এ যে বিধানসভা ভোট রয়েছে, সেই বিধানসভাকে সামনে রেখে যেমন মুসলিমদেরকে বলছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, তাহলে কি প্রশাসনকে প্রভাব খাটিয়ে 26-এ নির্বাচনে জেতার প্ল্যান করছে বলে মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়? লাস্ট বেশ কয়েকটা একাধিক নির্বাচনে তৃণমূল কংগ্রেস, গুন্ডামস্তান আর পুলিশের যোগসাযোগে তারা ক্ষমতায় আছে। আমাদের এখন পলিসি তৈরি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই যে নেক্সাসকে কিভাবে ভাঙা যায়। আপনি বলছেন যে সংখ্যালঘু মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু এই যে বিরোধীদের উপরে আক্রমণ যারা করছে তারাও কিন্তু সবাই সংখ্যালঘু অধিকাংশ। তারা কারা? সংখ্যালঘু আমি মানছি, তারা কারা? তারা তো পার্টির ছত্রছাই লাগিত পালিত হয়েছে। তারা কাজকাম করে, মাঠে ঘাটে যায়। তারা কারা? ওই হচ্ছে তারা যারা
তৃণমূলের থেকে ইনকাম করছে। এই 4টে বোম বাঁধলে 200 টাকা পাবে, 4টে বোম ছুড়লে 500 টাকা পাবে। এইগুলো এর বাইরে তার কেউ তৃণমূলকে সাপোর্ট করবে না। একদিকে আমরা দেখতে যে পাচ্ছি আবাস যোজনা থেকে কাটমানি নিচ্ছে, যে বিধবা ভাতা থেকে কাটিং করছে, সেই সমস্ত নেতাগুলো। একদিকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন, যেটা মানুষের গণতন্ত্রের উৎসব বলা হয় বর্তমানে, সেই উৎসবে পালন হচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অশান্তি হচ্ছে, সেগুলো যখন আবার সেই অশান্তিকে নিয়ে আপনারা কোর্টে বা হাইকোর্টে কি সুপ্রিম কোর্টে কিংবা কোনো জায়গায় যাচ্ছেন, সেটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে। তাহলে রাজ্য বা কেন্দ্র রাজনীতি যে ভারতবর্ষে, সেই রাজনীতি কোন দিকে যাচ্ছে? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকের মনের কথা, কিন্তু কিছু জায়গায় মানুষকে বৃহত্তর স্বার্থের কথা ভেবে বিচার ব্যবস্থা সম্মান জানিয়ে কিছু জায়গায় আমাদেরকে চুপ থাকতে পারে। এই ক্ষেত্রে আমি এই উত্তরটা এই মুখে দিচ্ছি না। মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে দেখছি যে অকাপ আন্দোলন নিশ্চিত একটা হয়ে যাচ্ছে। যারা করে দিয়েছে তারা, আমরা তো চালিয়ে যাচ্ছি। অকাপে আন্দোলন চলবে। সংবিধান বহির্ভূত, সংবিধানের একাধিক আর্টিকেলকে ভায়োলেট করেছে, আন্দোলন তো চলবে। বিভিন্ন গ্রামে দেখছি যাদের আন্দোলন বা সভা করার কথা ছিল, পুলিশের তরফ থেকে তাদের পারমিশন দেওয়া হচ্ছে। পুলিশের কাছে পারমিশন নিতে যাচ্ছে কেন এরা? এটাই তো ভুল করছে। পুলিশ পারমিশন রাইট নাই, পুলিশের এই পারমিশন চাওয়ার দরকার নেই আমাদের। আপনি একটা প্রতিবাদ সভা করবেন, এটা সংবিধান স্বীকৃত, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। আপনার 2-3টে বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয়টা হচ্ছে কি, শান্তিপূর্ণভাবে। দ্বিতীয় বিষয়টাকে নিরস্ত্র আপনাকে থাকতে হবে। আর একটা পয়েন্ট আছে, আমি সেই বিষয়ে যাচ্ছি না। আপনি খুব বেশি হলে পুলিশকে আপনি ইন্টিমেশন দিতে পারেন, অমুক তারিখ অমুক জায়গায় এই সময় থেকে এই সময় ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা হচ্ছে, আপনি প্রশাসনিক প্রধান, আপনাকে জানানো হচ্ছে। এই জানিয়ে দিয়ে আপনি প্রোগ্রাম করুন। পুলিশ যদি আটকাতে আসে, পুলিশের ভিডিও করুন। যেখানে আটকাবে ভিডিও করে আমাদেরকে দিন, বা পুলিশ যেকে চমকাচ্ছে সে পুলিশের বিরুদ্ধে এসপিকে একটা চিঠি করে আমাদেরকে দিন। তারপরে দেখবেন সেই পুলিশের বিরুদ্ধে হাইকোর্টে যে মামলা করবো আমরা। শেষ প্রশ্ন করবো আপনাকে, আমাদের ভারতের ভাই হোক বোন হোক, আমাদের 26 জনকে হত্যা করেছে জঙ্গিরা। সে নিয়ে আমাদের দেশ, তারা পাকিস্তানের সঙ্গে যুদ্ধে গেছে, তাদের প্রতিরোধ নেওয়া, তাদের যে হত্যা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, একদম আমি তার সঙ্গে সমর্থন করছি। কিন্তু আমাদের দেশে আমরা দেখছি যে এই সামনে 26 নির্বাচন আসছে, পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা থেকে শুরু করে লোকসভা, প্রত্যেকটা এই নির্বাচনে 100-200 মানুষ মরে যাচ্ছে, 50, 60, 70, ভাঙড়ে 9 জন মানুষ মারা গেল। তার আজও পর্যন্ত আসামিকে কে মারলো সেটা কিছু কি বলবো? সমস্যাটা হচ্ছে জনগণ যখন পাকিস্তানের বিরুদ্ধে আমরা লড়াই করছিলাম, তখন দেখবেন দেশপ্রেমিক হয়ে উঠেছিল, সচেতন হয়ে উঠেছিল। আর 26শে জানুয়ারি 15ই আগস্ট দেশপ্রেমিক সব থেকে হয়ে ওঠে। এই জনগণ যদি না বাকি দিনগুলোতে দেশপ্রেমিক হয়ে ওঠে, দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠে, এই হিংসার হবে না। সমস্যা জনগণ আমাদের, যে আমরা দায়িত্বশীল হয়ে উঠতে পারছি না। ফলে নেতারা আমাদেরকে লড়াই লাগিয়ে দিচ্ছে, নেতাদের চক্করে পড়ে আমরা লড়িয়ে যাচ্ছি, ক্ষতি সাধারণ মানুষের হচ্ছে। আচ্ছা, আপনারা দেখেছেন নেতাদের ছেলে, নেতাদের মেয়ে, নেতাদের পরিবারের লোক এই হিংসাতে কোনোদিন মারা গিয়েছে? দেখেছেন আপনারা? কেউ দেখাতে পারবেন মারা গিয়েছে কে? 200 টাকা রোজ, 300 টাকা রোজে যারা কাজ করে তারা। আমি তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো, সুস্থ সমাজ ব্যবস্থা যদি গড়তে চান, তাহলে এই নেতাদের কথা হিংসা মারামারিতে জড়াবেন না, হিংসা মারামারি থেকে দূরে থাকুন।